আমরা তো মৃত্তিকা কাটানো সম্পর্কে জানলাম। এবার দেখব যে মৃত্তিকা সৃষ্টির ক্ষেত্রে ভূপ্রকৃতির যে প্রভাবগুলো সেগুলো কি কি। ঠিক আছে, দেখা যাক কি কি আছে। দেখো, বলছে পাহাড়ি অঞ্চলে ভূমির ঢাল অত্যন্ত বেশি হয়, ফলত সেখানে কি হচ্ছে, কঙ্কালসার মৃত্তিকা সৃষ্টি হচ্ছে। কিভাবে? যেহেতু সেখানে ভূমিক্ষয়ের পরিমাণটা বেশি, তাই সেখানে নবীন মৃত্তিকার পরিমাণের সঙ্গে সঙ্গে বড় বড় পাথর, শিলাখণ্ড, বোল্ডার সমস্ত কিছু মিশে গিয়ে যে মৃত্তিকাটি সৃষ্টি করছে তাকে বলা হচ্ছে কঙ্কালসার মৃত্তিকা। ঠিক আছে। আর দেখো এখানে কি বলছে, উচ্চ পার্বত্য অঞ্চলে উত্তম জল নিকাশি ব্যবস্থা যেখানে থাকে সেখানে মৃত্তিকার রং হয় লালচে। এইভাবে মধ্যভাগে একরকম হয়, এবং যেখানে নিম্ন ব্যবস্থা মানে নিম্ন জল নিকাশি ব্যবস্থা অর্থাৎ একদম নিচের অংশে দুর্বল যখন হয় তখন মৃত্তিকার রং হয় সবুজ, ধূসর এবং অন্যান্য যা কিছু আছে। অর্থাৎ এখানে জলনিকাশি ব্যবস্থার উপর নির্ভর করছে মৃত্তিকার রংটা কেমন হবে। আর দেখো লাস্ট ওয়ানে কি বলছে, যে ক্ষারকীয় মৃত্তিকা সৃষ্টি কীভাবে হয়। উত্তর গোলার্ধে অবস্থিত যে সমস্ত উচ্চভূমিগুলো আছে তার দক্ষিণ ঢাল উত্তর ঢালের তুলনায় বেশি আলোকিত হয় এবং বেশি উষ্ণ হয়। এই জন্য উত্তর ঢালে পর্যায় মৃত্তিকা সৃষ্টি হয় এবং দক্ষিণ ঢালে ক্ষারকীয় মৃত্তিকা সৃষ্টি হয়। ব্যাপারটা কি বোঝা যাচ্ছে না তো? আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে দেখতে পাচ্ছি একটা পর্বত রয়েছে। যদি আমরা মনে করি এটা ভারতবর্ষের উত্তর অংশের জায়গাটা দেখাচ্ছে, তাহলে এই দিকটা যদি দেখা যায় যে এখানে হিমালয় পর্বত রয়েছে, তাহলে দেখো সূর্যরশ্মি এদিকে বেশি করে পড়ছে। এটা কোন দিকের ঢাল? এটা দক্ষিণ দিকের ঢাল ধরছি, আর এটা উত্তর দিকে ধরছি। তাহলে কি হচ্ছে, সূর্যরশ্মি এদিকে বেশি হিট করছে, তাই দক্ষিণ ঢালে এখানে রঙের একটা ব্যাপার হবে, মানে মৃত্তিকার রং বলো, মানে ওখানে সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাবে। আবার যেখানে বেশি শেড পড়ছে মানে ছায়া পড়ছে উত্তর দিকটাতে, সেখানে অন্যরকম মৃত্তিকা সৃষ্টি হবে, মানে পাহাড়ের একদিকে একরকম অন্যদিকে আরেক রকম। ঠিক আছে, এটা উত্তর গোলার্ধের দিকে দেখতে পাওয়া যায়। দক্ষিণ গোলার্ধে কিন্তু আবার উল্টো হয়। দক্ষিণ গোলার্ধে হয় এরকম থাকে, এখানে সূর্যটা ঢালটা এদিকটায় পড়ে, মানে ওদের ওদিকটাতে পড়ছে উত্তর দিকে, আবার ওদের দক্ষিণ দিকে পড়ছে না। ওকে, এইরকম হয় ঘটনাগুলো। এবার দেখো আদিশিলার যে প্রভাবটা সেটা কি। আদিশিলা মানে কি? প্যারেন্ট রক মিন্স পি। ঠিক আছে, এটা কি বলছে দেখো, জৈব, খনিজ, অজৈব এই সমস্ত পদার্থের মিশ্রণে তো গড়ে ওঠে মৃত্তিকা। তার যে মূল উপাদান বা মূল উপকরণ, তার মধ্যে কিন্তু খনিজের প্রাধান্য বেশি থাকে। এখানে 1, 2, 3, 4, 5 করে যেগুলো দেওয়া আছে সেগুলো একটু শর্ট কোশ্চেনের মতো, বইতে একটু মানে খাতায় একটু টুকে নেবে। আর মেন যে ব্যাপারটা সেটা পড়বো, যে আদিশিলা মৃত্তিকা গঠনে যে প্রভাবগুলো ফেলে সেটাই পড়বো। দেখো কি বলছে, মৃত্তিকা যে মূল উপাদান দ্বারা মানে প্যারেন্ট মেটেরিয়ালের যে অংশটা, সেটার ক্ষেত্রে দেখা যায় মৃত্তিকার ভৌত এবং রাসায়নিক ধর্ম মানে গ্রথন, কাঠামো, জল ধারণ ক্ষমতা, বর্ণ, পিএইচের পরিমাণ সব কিছু নিয়ন্ত্রিত হয়। তাই দেখা যায় যে গ্রানাইট এবং নিজ শিলাতে ফেল্ডস্পারের পরিমাণ বেশি থাকার জন্য কাদামাটির সৃষ্টি হয়। ব্যাসাল্ট শিলা থেকে দেখা যায় যে কৃষ্ণ মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা, লাল মৃত্তিকা থেকে সৃষ্টি হয়। আর চুনাপাথর, মার্বেল থেকে সৃষ্টি হয় রেঞ্জিনা মৃত্তিকা। সিলিকা সমৃদ্ধ যে কোনো শিলা থেকে সৃষ্টি হয় পর্জল মৃত্তিকা। ওকে, এবার দেখো আদিশিলার প্রভাবে যেখানে সর্বাধিক পরিমাণে মৃত্তিকার সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে এন্ডোডায়নামোমরফিক মৃত্তিকা। উচ্চারণটা গোলাবে না, এটা হলো এন্ডোডায়নামোমরফিক। আর জলবায়ুর প্রভাবে যেটা ছিল সেটা ছিল একটোডায়নামোমরফিক। ঠিক আছে, যেমন লিথোসোল, রেগোসোল, অ্যালুভিয়াম। কটা পড়লে যথেষ্ট, এর বেশি পড়া কোনো প্রয়োজনীয়তা নেই। ওকে, বাকিগুলো আছে, তার মধ্যে যেমন এটা পড়তে পারো, কোয়ার্টজ সমৃদ্ধ মাটির রং কেমন হয়, চুনা পাথরে কেমন হয়, খনিজ লবণ বেশি থাকলে কেমন হয়। সোজা কথা, আদিশিলা মানে মাটির একদম কি বলবো শিকড় অংশে
যে শিলাটা থাকে তার যেরকম খনিজ পদার্থ থাকে সেই অনুযায়ী সেই মাটির রঙটা হয়। সেটা কোনটাতে কেমন থাকলে কি হয় সেই সম্পর্কে বিস্তারিত রয়েছে, বইতেও আছে, আমিও একটু বললাম, বই থেকেই তুলে দিয়েছি। এবার দেখি কেমন চিত্রটা হচ্ছে, বোঝা যাচ্ছে কিছু? নিচের দিকে প্যারেন্ট মেটেরিয়ালস রয়েছে, সেইভাবে উপরের রঙগুলো আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। যত উপরের দিকে যাবে তত দেখবে যে উপরে আবহাওয়া, তারপরে আবহাওয়া মানে জলবায়ু, এখানে বৃষ্টিপাত, তাপমাত্রা নানা রকমভাবে চেঞ্জ হয়ে হয়ে উপরে কাটা কিন্তু আস্তে আস্তে দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে। আর নিচের দিকেগুলো এগুলো হচ্ছে প্যারেন্ট মেটেরিয়ালস, এই যেগুলো বড় বড় রয়েছে সেইগুলো। এবার দেখি যে সময়ের প্রভাবটা কীভাবে পড়ছে। সময় মানে টাইম, টি ফর টাইম, সেটা প্রাকৃতিক পরিবেশে একটি পরিণত মৃত্তিকা সৃষ্টি হতে গেলে লাগে কয়েক হাজার হাজার বছর। ঠিক আছে, মৃত্তিকা বিজ্ঞানীদের মতে মাত্র 2 সেমি পুরো মৃত্তিকার স্তর যদি তৈরি করতে চাও তার জন্য লাগবে কয়েকশো বছর। বোঝা গেল? তাই এটা মনে করলে হবে না আজ আমি এখানে দুটো পাথর রেখে দিলাম সেটা 10-12 বছর পরে মৃত্তিকা হয়ে যাবে কিনা। কেননা মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়া কিন্তু খুবই ধীর এবং স্থির। দীর্ঘ সময় ধরে যে পরিমাণ মৃত্তিকার সৃষ্টি হয় সেই মাটির নিজস্ব বৈশিষ্ট্যগুলো কিন্তু ঠিকঠাক থাকে, তাই তাকে বলা হয় কিন্তু পরিণত মৃত্তিকা। আমি এখানে ঠিক করে লিখিনি, কিন্তু এটা বুঝে নাও। আর তার উদাহরণগুলো কারা? ল্যাটেরাইট, পর্জাল, চার্নোজেম। এবার দেখো অল্প টাইম স্প্যান নিয়ে যে সমস্ত মৃত্তিকার লেয়ারগুলো তৈরি হয়, যারা খুব একটা ভালোভাবে গড়ে উঠতে পারে না তারা হলো অপরিণত মৃত্তিকা। ঠিক আছে, আনম্যাচিওর সয়েলস। তাহলে বোঝা গেল যে মৃত্তিকার সৃষ্টিতে সময়ের প্রভাব কতটা গুরুত্বপূর্ণ। আবার দেখো এখানে কি বলছে, আদি শিলার কাঠিন্যের উপর নির্ভর করে মৃত্তিকা সৃষ্টির সময়ও নির্ভর করে। যেমন শেল থেকে সৃষ্টি হয় যে সমস্ত মৃত্তিকা তারা দ্রুত গঠিত হয়, কিন্তু কঠিন নাইস থেকে যে সমস্ত শিলা গঠিত হয় তারা কিন্তু খুব ধীরে ধীরে হয়। তার মানে শক্ত আর নরমের একটা ব্যাপার আছে এখানে। এবং এটাই হলো লাস্ট, যে পর্যায় অনুসারে মৃত্তিকাগুলো কেমন কীভাবে হয় এবং তার সেই অনুযায়ী মৃত্তিকার বৈশিষ্ট্যগুলো কেমন হয়। প্রারম্ভিক মৃত্তিকা, তরুণ মৃত্তিকা, যৌবন পর্যায়ের মৃত্তিকা, অন্তিম যৌবন পর্যায়ের মৃত্তিকা আর পরিণত মৃত্তিকা। আচ্ছা, এই সমস্ত সয়েলগুলোর সম্পর্কে ডিটেলস না জানলেও হবে, কিন্তু এই ছকটা একটু যদি মাথায় রাখো তাহলে বুঝতে পারবে নদীর ক্ষয়চক্রের যেমন ছিল একটা স্টেজ বাই স্টেজ কীভাবে তৈরি হচ্ছে, এখানেও সয়েলটা ওইভাবে স্টেজ বাই স্টেজ তৈরি হচ্ছে আর সেইভাবে মৃত্তিকার ক্যারেক্টারিস্টিক্সগুলো তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে এই অবধি থাকুক।